প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আশা করি সবকিছু ঠিক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করে নিই যে সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে, এবং দেখা যাচ্ছে কিনা। এবং আচ্ছা, নাসরিন কণা আপু লাইনে এসে বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম লাইনে আসসালাম। আছি এবং সবকিছু শুনতে পারছি ক্লিয়ার। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, জি জি। এবং জি নোটও দেখা যাচ্ছে, তাই তো? জি। জি, স্ক্রিন আচ্ছা, শেয়ারিং হচ্ছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক যদি ইউ স্যার। নয়েজ না হয় আপনি লাইনে থাকতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার। চেষ্টা করতে হবে। আমরা আজকের ক্লাসটি যথারীতি শুরু করি। তাহলে আমরা যে নোট থেকে পড়বো সেটা হচ্ছে আপনাদের জন্য সর্বশেষ লেটেস্ট ভার্সন নোট। আজকে যে নোটটি আমি মোটামুটি আজকের ক্লাসের জন্য যেটা রেডি হয়েছে, সেই অংশটুকু থেকে ক্লাস করছি, এবং বাকি অংশটুকুরও কাজ চলছে। আগামী সোমবারের মধ্যে অনেকটা নোট শেষ হয়ে যাবে, এবং আশা করছি যেই সময়ের মধ্যে নোট দিতে চেয়েছি তার আগেই দিতে পারবো। বিষয়ভিত্তিক অধ্যয়ন মানে 7টি সাবজেক্ট খুব ভালোভাবে আমার স্টাডি করা আছে, প্রায় 4-5 বছরের বেশি সময় ধরে। গবেষণা ও আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস লব্ধ জ্ঞানের সমন্বয়ে, এবং বার কাউন্সিল ও জুডিশিয়ারি নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে রচিত এই নোটটি। এই নোটটি কাদের জন্য? বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষার, অর্থাৎ এমসিকিউ পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায়িকা। নোটটির নাম দিয়েছি আইন আদালত, এবং এটি বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। এই নোটটির নাম ফাউন্ডেশন নোট হিসাবে পরিচিত হবে, এবং এর পরে যে নোটটা আমি নিয়ে আসবো সেই নোটটার নাম হবে হচ্ছে ফাইনাল টাচ নোট, যেটা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আপনারা পাবেন। এই মুহূর্তে আপনারা ফাউন্ডেশন নোট পাবেন, এবং পরীক্ষার আগে আরেকটা নোট পাবেন, সেটা হচ্ছে ফাইনাল টাচ নোট। রিভিশন ব্যাচের সময় এটা সর্বশেষ সংশোধনী সহ এই নোটটি আসছে। অর্থাৎ দুইটা আইন রিসেন্টলি সংশোধন হয়েছে, সাক্ষ্য আইন 2022 সালে এবং দেওয়ানি কার্যবিধি 2025 সালে। এই নোটটির পঞ্চম সংস্করণ, অর্থাৎ আজকে 9 জুলাই 2025 পঞ্চম সংস্করণের আপনারা পাবেন, এবং আগে আরো 4টি সংস্করণ ছিল। অর্থাৎ এই নোটটি মোটামুটি একটা ডেভেলপড এবং এনলার্জ একটা নোট। যে নোট পড়লে আমি আগে উল্লেখ করেছি পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, বাজারে কোনো গাইড লাগবে না, বেয়ার এক না পড়লেও হবে। আমার এই নোট থেকে আপনারা 90-এর মতো কমন পেয়ে যাবেন আশা করি। এবারও প্রায় 96 কমন ছিল, এবং 2023 সালে 89টি প্রশ্ন কমন ছিল আমার এই নোট থেকেই। এবং এই নোটটা আরো ডেভেলপ করা হচ্ছে, এবং নোটটা আমি সাইজ শুধু বৃদ্ধি করছি না, কিছু কিছু জায়গায় আবার কিছু সেকশন বাদও দিয়ে দিচ্ছি, কারণ এবার সেই সেকশনগুলো আপনাদের প্রয়োজন নেই। আমার পরিচয় তো সবাই জানেন, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ, নিকনেম পারভেজ, অ্যাডভোকেট। প্র্যাকটিস করছি জেলা ও দায়রা জজ আদালত রাজশাহীতে। আমি রাজশাহীর একেবারে স্থানীয় ব্যক্তি, এবং আমার ইউটিউব চ্যানেল, এই যে ভিডিওটি ক্লাস শেষে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, শহীদুল ল ক্লাসেস, এই ইউটিউব চ্যানেলে। এবং আমার সাথে ইমেলও যুক্ত যুক্ত হতে পারবেন, এখানে ইমেল নাম্বার দেওয়া আছে। তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, 01722619409। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। কোর্স পরিচিতি, অনলাইন কোর্স পরিচিতি, অর্থাৎ এই কোর্সে আপনারা কি কি পেতে চলেছেন, কিভাবে আমরা এই কোর্সটিকে এগিয়ে নিব। আচ্ছা, এই কোর্সটিতে এই মুহূর্তে চলছে অনলাইন ব্যাচ দুইটার মধ্যে। বার এমসিকিউ 2026 নাম দিয়েছি। হয়তোবা 2025 সালের শেষের দিকেই, নভেম্বরের শেষে বা ডিসেম্বরে আরেকটা পরীক্ষা হতে পারে। তারপরেও আপনারা যেহেতু রিটেন দিবেন 26-এ এবং অ্যাডভোকেটও হবেন 26-এ, অতএব আপনাদের ব্যাচের নাম আমি 26-ই রেখেছি, কারণ আপনারা 2026 সালের
ব্যাচের অ্যাডভোকেট হবেন। তো এই কোর্সটি শুরু হচ্ছে 7/7/2025 সোমবার হতে, অর্থাৎ গত পরশুদিন একটা পরিচিতিমূলক ক্লাস হয়েছে, রুটিনে দেখবেন। এবং আজকে মেন ক্লাস শুরু হবে। আজকের ক্লাসটা ইউটিউবে আসবে। ক্লাসের সময় সোমবার ও বুধবার রাত 9টা থেকে সাধারণত 10:30টার মধ্যে ক্লাসটি শেষ করার চেষ্টা করব। যদি শেষ না হয় আরো কিছুক্ষণ 10-20 মিনিট ক্লাস চলতে পারে। সাপ্তাহিক পরীক্ষা আপনারা রুটিনে দেখবেন যে আগামী 2 সপ্তাহ কোনো পরীক্ষা থাকছে না, আপনারা নোট পাওয়ার পরেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা যদিও ক্লাস শুরু হবে 9টায়, কিন্তু পরীক্ষা শুরু হবে 9:30টায়। যেহেতু 50 নম্বরের পরীক্ষাগুলো আমি 9:30টা থেকে শুরু করব, আধা ঘন্টার পরীক্ষা, আধা ঘন্টা 35 মিনিটের মতন। আর যদি 100 নম্বরের পরীক্ষা নিই সেক্ষেত্রে 9টায় শুরু করব, অর্থাৎ 10টার মধ্যে, 10টা 5-10-এর মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। ক্লাসের সংখ্যা, অনেকেই ক্লাসের সংখ্যা জিজ্ঞাসা করেন কয়টি ক্লাস নেওয়া হবে। যতটি প্রয়োজন হবে পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষা যদি যথাসময়ে হয় তাহলে ক্লাস সংখ্যা সপ্তাহে 2টা থেকে 3টা 4টা 5টা বৃদ্ধি করে দিতে পারি। আর যদি যেটা টার্গেট করছি ডিসেম্বর বা জানুয়ারির দিকে যদি পরীক্ষা যায়, তাহলে আমরা সপ্তাহে 2 দিন ক্লাস চলতে থাকবে। পরীক্ষার ডেট পাবলিশ হওয়ার পরে আমরা ক্লাসের সংখ্যা বৃদ্ধি করতে পারি। তাহলে এখানে অসংখ্য ক্লাস পাবেন। যদি কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে আবার সেটা রিপিট হবে, আবার ক্লাসগুলো চলতে থাকবে প্রথম থেকে। অতএব পরীক্ষার অন্তত 1 মাস আগ পর্যন্ত এই ফাউন্ডেশন ব্যাচের ক্লাস চলবে। তারপরে পরীক্ষার প্রায় 1 মাস বা 5 সপ্তাহ আগে শুরু হয়ে যাবে রিভিশন ব্যাচ। রিভিশন ব্যাচে বেসিক্যালি 1 সপ্তাহের মধ্যেই পুরো রিভিশনটা হয়ে যায়। তারপরে অসংখ্য পরীক্ষা নেওয়া হয়, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়, মডেল টেস্ট নেওয়া হয় পূর্ণাঙ্গ। মডেল টেস্টের সংখ্যা এখানে ন্যূনতম 5টি বিষয় ভিত্তিক মডেল টেস্ট নিব ফাউন্ডেশন ব্যাচে, এবং ন্যূনতম একটি মডেল টেস্ট হবে এখানে। অর্থাৎ কেউ যদি রিভিশন ব্যাচে ভর্তি হতে না চান, শুধুমাত্র ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে চান, পরীক্ষা দিতে চান, তাহলে অন্তত একটি মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবেন। আর যদি রিভিশন ব্যাচে যে আমরা ন্যূনতম 10টি বিষয়ভিত্তিক এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা পাবো। আরো বৃদ্ধি পেতে পারে যদি আমরা সময় পাই। আমার ক্লাস করার জন্য এবং পুরো কোর্সে ইনক্লুড হওয়ার জন্য আপনাদেরকে 3 ট্যাব বেসিক্যালি ব্যবহার করতে হবে। জুম, যেই জুমে ক্লাসটি হচ্ছে আপনারা যুক্ত আছেন। হোয়াটসঅ্যাপ, যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো কোর্সটাকে পরিচালনা করা হয়, ইনফরমেশন দেওয়া হয়, রুটিন দেওয়া হয়। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তাই যে গ্রুপটা তৈরি করা হয়েছে সিক্রেট গ্রুপ, সেই গ্রুপে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, প্রতিনিয়ত আমি আপডেট দিতে থাকি। এবং ইউটিউব আপনাদের লাগবে। ইউটিউব আপনারা আমার ভিডিওগুলো পাবেন ইউটিউব অ্যাপের দেখতে পারেন, অথবা আপনারা যেভাবে ইউটিউব যেখানে যেভাবে দেখেন না কেন, সেটা ফোন হোক বা ল্যাপটপ হোক বা টেলিভিশনেও, এখন গুগল টেলিভিশনে ইউটিউব দেখা যায়। তো যেখানে খুশি আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে আমি লিংক ক্লাস শেষেই ভিডিও লিংক দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সেভাবে যুক্ত হয়ে দেখে নেবেন। আর জুম লাইভ ক্লাস অ্যাক্সেস সবাই পাবেন, টিক চিহ্ন দেওয়া আছে। অনলাইন ক্লাসের ভিডিও পাওয়া যাবে, ম্যাক্সিমাম ভিডিও আমি দিয়ে দিব, ইউটিউবে থাকবে। তবে কিছু কিছু ভিডিও শুধুমাত্র আপনারা পাবেন, সবাই পাবে না এবার। মানে কিছু কিছু ভিডিও প্রাইভেট করে দিব, আপনাদের থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে নেব, ইমেল অ্যাড্রেসে আপনাদের লিংক দিয়ে দেবো। সেক্ষেত্রে যারা আমাকে ইমেল অ্যাড্রেস দিবেন, আমার স্টুডেন্ট, শুধুমাত্র তারাই সেই বিশেষ ভিডিওগুলো দেখতে পাবেন। অর্থাৎ A to Z সবগুলো ভিডিওই এবার সবার জন্য উন্মুক্ত থাকছে না, আমার স্টুডেন্টদের জন্য সেটা কি থাকছে, বিশেষ সুযোগ সুবিধা থাকছে। ক্লাস টেস্ট এর প্রশ্ন ও সমাধান PDF আকারে, অর্থাৎ আমি যে পরীক্ষা নেব আগামী অর্ধেক পেনাল কোড হয়ে যাওয়ার পরে 50 নম্বরের, তো এটার PDF আপনারা প্রশ্নপত্র পাবেন এবং সমাধানও পাবেন PDF। চাইলে আপনাদের সুযোগ থাকলে সেগুলো প্রিন্ট করে দেখতে পারেন, অথবা ফোনে সেভ থাকবে আপনাদের। এবং এই PDF গুলো আবার ভবিষ্যতে যখন আমি ফাইনাল টাচ নোট তৈরি করব, যতগুলো ক্লাস টেস্ট সেগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আবার ফাইনাল টাচ নোটে দিয়ে দিই। অর্থাৎ আগে থেকে প্রিন্ট না করলেও চলবে, আপনারা শেষে পরীক্ষার 1 মাস আগে সকল ক্লাস টেস্টের প্রিন্ট ভার্সন ফাইনাল টাচ নোটে পেয়ে যাবেন, অর্থাৎ সেকেন্ড নোটে পেয়ে যাবেন। নতুন শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কেয়ার, যারা ক্লাস একটু কম বোঝেন বা আহ, বিভিন্ন কারণে, পেশাগত কারণে একটু সময় কম দিতে পারেন, তাদের জন্য এক্সট্রা কেয়ারের ব্যবস্থা আছে। অর্থাৎ যদি কোনো জায়গায় বুঝতে না পারেন আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট, অর্থাৎ গ্রুপে
গ্রুপের মাধ্যমে আমি স্টুডেন্ট যখন সংখ্যা বৃদ্ধি পাবে তখন 5 জন করে একটা করে গ্রুপ করে দেব। গ্রুপে আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন। গ্রুপগুলো করে দেব এলাকা ভিত্তিক এবং স্টুডেন্টের কোয়ালিটি, এবং ফিমেলদের জন্য একটা গ্রুপ, মেলদের জন্য একটা গ্রুপ। এইভাবে আমি আলাদা 2-3টা গ্রুপ করে দেবো, আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন। এবং আমার সাথে 1 বাই 1ও সাপোর্ট পেতে পারেন আপনারা। 1 বাই 1 সাপোর্ট কি? হোয়াটসঅ্যাপে বা মোবাইল ফোনে কল করে, বা বুঝতে পারলেন না আমি একজনের জন্য জুম ক্লাস নিব, এইভাবে বুঝিয়ে দেব। কারণ ছোট ছোট বিষয়ে অনেকের সমস্যা থাকতে পারে, একজনকেই বুঝিয়ে দেব, এরকমও ক্লাস হবে। এরপরে যে ইনফরমেশন দিচ্ছি, যে নোটের যারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, আহ, আমার ক্লাসে ভর্তি হয়ে স্টুডেন্ট না, তাদের জন্য মেসেজ যে নোটের যে মূল্য উপরে দেওয়া আছে, শুধু আমার ফাউন্ডেশন নোট নিতে নিতে চাচ্ছেন, শুধু নোট নিউ এডিশন 950 টাকা, বাধাইকৃত ফাউন্ডেশন নোট কুরিয়ার চার্জ সহ, অর্থাৎ নোটের মূল্য কুরিয়ার বা ডেলিভারি চার্জ সহ, শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নোটের প্রিন্ট কপি সেন্ড করা হবে। কেউ অনুরোধ করবেন না, আমার ইউটিউব চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে পিডিএফ নোট দেওয়া হয় না, পিডিএফ এর জন্য কেউ অনুরোধ করবেন না। কাউকে পিডিএফ নোট দেওয়া হয় না, পুরো নোট কখনো পিডিএফ দেওয়া সম্ভব না। মূল নোটের অর্ডার শুরু, অর্থাৎ এই ফাউন্ডেশন নোটের অর্ডার শুরু হবে এই মাসের 23/7/2025। আমার স্টুডেন্টরা আগে নোট পাবে, কিন্তু আমার স্টুডেন্ট যারা নয় তারা নোট পেতে অন্তত 23/7 পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুধবার সকাল 10টা থেকে নোটের অর্ডার শুরু হবে, অর্থাৎ আমার ওই সময় নোটটা স্টকে চলে আসবে অনেকগুলো তখন। এবং আমি নোট প্রিন্ট করার পরে রিভিশন করে রিভিশন ভার্সন আমি দিব, যেন ভুল না থাকে। অতএব যেহেতু সময় আছে, তাড়াহুড়ো করে আমি নোট করছি না, খুবই সময় নিয়ে এখানে প্রুফ প্রুফ কপিটা খুব ভালোভাবে পড়ে তারপরে আমি নোটটা ফাইনালাইজ করব, যেন কোনো ভুল না থাকে। এখানে আমি একটা অফার দিয়েছি পুরো জুলাই মাসের জন্য। দেখবেন আমার ফাউন্ডেশন ব্যাচের কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, এবং ফাউন্ডেশন ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট ব্যাচ, এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 2,000 টাকা, টোটাল হয় 7,500 টাকা। তো উভয় ব্যাচে একসাথে ভর্তি হলে পুরো জুলাই মাস জুড়ে 7,500 টাকা থেকে 1,500 টাকা ছাড়ে মাত্র 6,000 টাকায় কমপ্লিট প্রিলি প্যাকেজ। অর্থাৎ আপনাকে এই 6,000 টাকার মধ্যেই পুরো কোর্সটি কমপ্লিট করে দেওয়া হবে। উভয় 2টা কোর্স কমপ্লিট পাবেন, অর্থাৎ প্রিলির জন্য আর কিছু লাগবে না। আমি 2টা নোট দিব, প্র্যাকটিসের জন্য শেষে মডেল টেস্ট পাচ্ছেন, এবং প্রথমে একটা ফাউন্ডেশন নোট পাচ্ছেন। আপনি যাদের বিয়ার অ্যাক্ট কালেকশন করারও ইচ্ছে নেই সময়ের কারণে, অথবা এত পড়তে পারবো না তাই, অথবা বাজেট ইস্যু, তারা শুধুমাত্র আমার নোট পড়লেই হবে এমসিকিউ এর জন্য। নোটই যথেষ্ট আমার। তারপর রিটেনের সময় তো রিটেন 2টা নোট দিব, রিটেনেও ফাউন্ডেশন নোট এবং ফাইনাল টাচ নোট থাকে। অর্থাৎ আমি যেগুলো দিব সেগুলো পড়লেই হবে। আমার অনেক স্টুডেন্ট আছেন খুব ভালো পারফরমেন্স করেছেন এবার রিটেনে, যারা আমার নোট ছাড়া অন্য কিছুই পড়েনি। তাদের কালেকশনে বেয়ার অ্যাক্ট থাকলেও খুলেও দেখেননি। বেয়ার অ্যাক্টের কোথায় কিভাবে পড়বো, একটা সেন্টেন্সের মধ্যে অনেক বক্তব্য থাকে জটিল, যেটা বুঝতে অনেকের কষ্ট হয়, আমার নোটে সেটা সহজভাবে উপস্থাপন করা আছে। আবার একটা ধারার মধ্যে অনেকগুলো তথ্য থাকে, কোন তথ্যটা আপনার জন্য প্রয়োজন সেই প্রয়োজনীয় অংশটুকু শুধুমাত্র আমার নোটে ইনক্লুড করা হয়েছে। তাই কি পড়বো, কোথা থেকে পড়বো, এত কিছু আপনাদেরকে চিন্তা করতে হবে না, জাস্ট আমার নোটটা নিয়ে পড়তে শুরু করলে হবে। আর আমার অনলাইনে ভর্তি ও নোট অর্ডারের জন্য 01722619409, এটা পার্সোনাল বিকাশ নম্বর। এই নম্বরে সেন্ড মানি বা ক্যাশ ইন করে আপনার ঠিকানাটি হোয়াটসঅ্যাপে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, সেন্ড করলেই আমি আপনাকে ক্লাসে অ্যাডমিশন করে নিব, এবং আপনি ক্লাসে যুক্ত হতে পারবেন। যারা ইউটিউবে ভিডিও দেখছেন তাদের জন্য এই ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। অনেকে ফোন দেন। এই নোটে যা যা আছে সেটার বৈশিষ্ট্য যদি আমি বলতে যাই, তাহলে এখানে আমি যা রেখেছি: বিষয়ভিত্তিক অধ্যয়ন, গবেষণা ও আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের সমন্বয়ে রচিত। আমি প্রথমে বলেছি সিলেবাসভুক্ত 7টি বিষয়ের বিগত বছরের সকল প্রশ্ন বিশ্লেষণ করেছি। প্রশ্ন কেমন হয়, কিভাবে আসে, সেটা আমি গবেষণা করেছি, আপনাদের কিছু করার দরকার নাই। আমি গবেষণা করছি, আপনাদের সে গবেষণা অনুসারে নোট প্রোভাইড করছি, আপনারা পড়বেন। কি পড়বো, কোথা থেকে পড়বো, কোনো কিছু ভাবতে হবে না, শুধু পড়বেন। যে সকল ধারা, আদেশ, বিধি ও অনুচ্ছেদ পুনরাবৃত্তি হয়েছে তা চিহ্নিত করেন, অর্থাৎ রিপিটেড যে
সেকশন বা অর্ডার বা রুলস, সেখান থেকে আমি প্রশ্ন বেশি করার চেষ্টা করেছি এবং আমি সাজেশন দিয়ে দিয়েছি। আপনাদেরকে সাজেশন করতে হবে না। যে সকল ধারা, আদেশ, বিধি, অনুচ্ছেদ বাস্তবে আদালতে প্রয়োগ আছে তা চিহ্নিতকরণ, অর্থাৎ রিপিটেড সেকশনের পাশাপাশি আদালতে যেগুলো কাজে লাগে সেগুলো থেকে তো প্রশ্ন হবে। তো সেগুলো আমি চিহ্নিত করেছি এবং আপনাদেরকে এই নোটে প্রোভাইডও করেছি। বার কাউন্সিল এর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ পূর্বক পরবর্তী এমসিকিউ পরীক্ষায় সর্বাধিক কমন উপযোগী সাজেশন প্রণয়ন করেছি আমি। অর্থাৎ আমি আপনাদের জন্য নেক্সট যারা পরবর্তী পরীক্ষা দিবেন, সেটা ডিসেম্বরে হোক বা নভেম্বরে হোক বা জানুয়ারিতে হোক, সেই পরীক্ষার জন্য একটা উপযোগী সাজেশন দিয়ে দিয়েছি। এই সাজেশনটা আপনাদের কমপ্লিট করতে হবে। এই সাজেশনটা অবশ্যই একটা লং সাজেশন, যে সাজেশনটা আপনাদেরকে এই পুরো 4-5 মাস জুড়ে শেষ করানো হবে এবং আপনাদেরকে সেটা পড়ে শেষ করতে হবে। শর্ট সাজেশন দেওয়া হবে কিনা, হ্যাঁ, পরীক্ষার 1 মাস আগে একটা শর্ট সাজেশন দেওয়া হবে। সেই শর্ট সাজেশন ফাইনাল টেস্ট নোটের মধ্যে ইনক্লুড থাকবে, কিন্তু আগে আপনাকে পুরো সাজেশন শেষ করতে হবে। সিলেবাসভুক্ত 7টি বিষয়ের গবেষণালব্ধ আইন পরিচিতি প্রদান করা হয়েছে, অর্থাৎ শুধু ধারা না, ধারার বাইরে কিছু প্রশ্ন আসে পরিচিতিমূলক, ইতিহাস থেকে আসে। তো সেগুলো আমি গবেষণা করে দিয়ে দিয়েছি, আপনাদের খুঁজতে হবে না কোথাও থেকে। সিলেবাসভুক্ত 7টি আইনের বিন্যাস প্রদান করেছি। বিন্যাস পড়লে আপনার সুবিধা হবে কি, এক পলকে আইনগুলো আপনি দেখতে পাবেন কোথায় কিভাবে আছে আইনগুলো। সেক্ষেত্রে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে না আইন। যখন বিন্যাস দেখবেন, বিন্যাসে সাধারণত সূচিপত্রের মতো করে সাজানো আছে। এখান থেকে আপনি ধারণা পাবেন একটা আইনের মধ্যে কতটি সেকশন আছে, কিভাবে পড়তে হবে এবং এটার স্ট্রাকচারটা কেমন। যখন আমরা 7টা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়বো, যেমন আগামী সোমবারে আমরা শুরু করব পেনাল কোড। পেনাল কোডের দেখবেন যে আমি বিন্যাস শুরু করছি। পেনাল কোডে 2টা বিন্যাস দেওয়া হয়েছে, 2 রকম ভাবে উপস্থাপন করা হয়েছে। পেনাল কোড একটা বড় আইন, যদিও আমি বড় আইন দিয়ে শুরু করেছি, কিন্তু আপনাদের পড়তে ভালো লাগবে, ইন্টারেস্টিং একটা ল পেনাল কোড। ধারা, আদেশ, বিধি ও অনুচ্ছেদ ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য ও টপিকগুলোর বেসিক কনসেপ্ট এর প্রয়োজনীয় আলোচনা করেছি। আপনাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে হবে, একটা ধারায় কি বোঝানো হচ্ছে সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। বুঝলে প্রশ্ন যেইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন আপনারা পারবেন। যেমন বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, একই সেকশন থেকে প্রশ্ন এসেছে কিন্তু ঘুরিয়ে ফিরে এসেছে, অর্থাৎ সেকশন রিপিট হয়েছে কিন্তু তথ্য ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। হয়তো বা অপশনে ছিল যেই তথ্যটা সেটা দিয়ে দিয়েছে প্রশ্ন, প্রশ্নের অপশনটা দিয়ে দিয়েছে, প্রশ্নের অংশটুকু দিয়ে দিয়েছে অপশনের মধ্যে, অর্থাৎ রিভার্স করে দিয়েছে, অথবা একটু পরিবর্তন করে দিয়েছে, অথবা একটু ইংরেজি যুক্ত করে দিয়েছে। এইভাবে প্রশ্ন করা হয়েছে। প্রয়োজনীয় ইংরেজি শিরোনাম ও টার্ম সহ বাংলা ভাষায় সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। অনেকের ইংরেজি ভীতি আছে, ইংরেজি বুঝতে পারেন না, সেক্ষেত্রে এই নোটে প্রয়োজনীয় ইংরেজি টার্ম এবং কিছু সেন্টেন্সও দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো হুবহু কিন্তু চলে আসে। যেমন আমার আগের নোটে যারা রিসেন্টলি পরীক্ষা দিলেন 25 এপ্রিল 2025, সেই পরীক্ষার বেশ কিছু, আমি অলরেডি বলেছি যে 96টা কমন ছিল, এবং বেশ কিছু ইংরেজি বাক্য বা সেন্টেন্স বা শিরোনাম হুবহু তুলে দেওয়া হয়েছে সেন্টেন্স থেকে, যেগুলো আমার নোটেও ছিল। আমি দেখাবো আজকের ক্লাসে, সেগুলো আপনারা দেখতে পাবেন। জটিল টপিকগুলো সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। অনেক কিছু জটিল আছে আইন, অনেক সময় লম্বা লম্বা বাক্য ব্যবহার করা হয়েছে, যে লং সেন্টেন্সের অর্থ ক্যাপচার করতে অসুবিধা হয়, সেগুলো ভেঙে ভেঙে ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধারা, আদেশ, বিধি ও অনুচ্ছেদ ধারাবাহিকভাবে মনে রাখার বেশ কিছু কার্যকরী কৌশল আলোচনা করা হয়েছে এই নোটে। আমার আগের নোটের থেকে এই নোটটা আরো ব্যাপক ইমপ্রুভ করা হয়েছে, সহজ করা হয়েছে, উন্নত করা হয়েছে, যেন বুঝতে সুবিধা হয়। আমি প্রতিনিয়ত নোটকে আপডেট করার চেষ্টা করি যেন আপনাদের জন্য সহজ হয়। একই নোট আমি রাখি না, নোট পরিবর্তন হয়। পরিবর্তন বলতে আরো উন্নত হয়। জুডিশিয়ারি 2007 থেকে 2024, অর্থাৎ 2007-এর আগে তো এমসিকিউ ছিল না জুডিশিয়ারি। জুডিশিয়ারি আলাদা হয় 2007-এ। তো 2007 থেকে শুরু করে 2024 পুরোটা সময় জুড়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোরই কিন্তু এমসিকিউ প্রশ্ন ইনক্লুড থাকছে আমার নোটে। এবং বার কাউন্সিল 2012 থেকে এমসিকিউ শুরু হয় এবং সর্বশেষ হয়েছে 2025 সালে রিসেন্টলি। এবং এই 2025 সালে রিসেন্টলি যে প্রশ্নগুলো সেগুলো এই নোটে অ্যাড করা হয়েছে। সালের প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে।
অনেক প্রশ্ন ব্যাংকে দেখবেন যে সাল অনুসারে প্রশ্ন সাজানো থাকে, কিন্তু আমার নোটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাল অনুসারে প্রশ্ন সাজানো থাকে না, থাকে ধারা অনুসারে। যেমন পেনাল কোডের মনে করেন 53 ধারা থেকে যতগুলো প্রশ্ন আসছে এক জায়গাতেই পাবেন, তারপরে 54, তারপরে 55, সিরিয়ালে, অর্থাৎ র্যান্ডমি। বিগত সালের প্রশ্ন যদি দেখি আমরা সাল ভিত্তিক র্যান্ডমি, কখনো আপনি দেখবেন যে 107 ধারা থেকে প্রশ্ন আসছে, কোথাও 299 ধারা থেকে প্রশ্ন আসছে, আবার 52 ধারা থেকে, অর্থাৎ র্যান্ডম, আগে পরে মিল নাই। কিন্তু আমার নোটে সেগুলো সিরিয়ালে দেওয়া হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ধারা থেকে কি কি প্রশ্ন আসছে বিগত সালে। এই কারণে নোটটা পড়তে আপনার ভালো লাগবে। অনেকটা রিডার ফ্রেন্ডলি বা পাঠক বান্ধব একটা নোট আমি দেওয়ার চেষ্টা করেছি। পাঠকরা যারা পড়বেন তারা খুব সহজে এটা বুঝতে পারবেন এবং বিগত সালের প্রশ্নের সাথে পরিচিত হয়ে যাবেন। প্রতিটি এমসিকিউ প্রশ্নের তথ্যসূত্র সহ উত্তর প্রদান, উত্তর দেওয়া হয়েছে এটা ক, খ, না গ, না ঘ, এবং সেই সাথে এটা কোথা থেকে প্রশ্ন করা হয়েছে তথ্যসূত্র দেওয়া হয়েছে, কত ধারা থেকে প্রশ্ন করা হয়েছে, এই তথ্যসূত্র দেওয়া হয়েছে যেন আপনারা ভেরিফাই করে নিতে পারেন। দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2025, মে মাসের 8 তারিখে দেওয়ানি কার্যবিধি সংশোধন হয়েছে অর্ডিন্যান্স আকারে, এবং সাক্ষ্য আইনের সংশোধনী 2022, এই দুইটি রিসেন্টলি সংশোধন হয়েছে। আমি প্রথমে বললাম যে মানে সর্বশেষ সংশোধনী সহ এই নোট অ্যাড করা হয়েছে। তো এই দুইটা আইনের ধারাগুলো অ্যাড করা হয়েছে, আদেশ বিধি অ্যাড করা হয়েছে, এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাড করা হয়েছে। তো এগুলো সহ বাকি 6টি, বাকি 5টি হবে, বাকি 5টি আইনের সর্বশেষ, এখানে 6টি হবে। 6টি কেন আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের 7টির সাথে আরো একটি আইন পড়তে হয়, টোটাল 8টি আইন পড়তে হয়। সর্বশেষ সংশোধনী থেকে আলোচনা ও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রণয়ন, দেওয়ানি আদালত আইন 1877, সর্বশেষ সংশোধনী 2021। এই যে দেওয়ানি আদালত আইন, এটা কিন্তু সিলেবাসভুক্ত আইন না, কিন্তু দেওয়ানি কার্যবিধির মধ্যে এই আইনটা আমরা 3-4টা সেকশন পড়বো। তাই আমাদের টোটাল আইন পড়তে হবে টোটাল 8টি, 7টি সিলেবাসভুক্ত এবং এই আইনটি। তাহলে এই আইন হতে প্রয়োজনীয় আলোচনা ও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রণয়ন করা হয়েছে। পড়ায় মনোযোগ ধরে রাখার জন্য প্রতিটি বিষয় শেষে মোটিভেশনাল কোয়েটস প্রদান করা হয়েছে, অর্থাৎ কিছু বক্তব্য দেওয়া হয়েছে, কিছু উক্তি দেওয়া হয়েছে যারা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের, যেখান থেকে আপনারা মোটিভেশন পাবেন, আপনার পড়াটা ধরে রাখতে পারবেন, পড়ার স্পৃহাটা আপনাদের টিকে থাকবে। এরপরে আমরা দেখে নিব নম্বর বন্টন। সূচিপত্রটা এই মুহূর্তে কমপ্লিট হয়নি, কারণ নোট যেহেতু ইনকমপ্লিট আছে, কিছুটা কাজ বাকি আছে। কাজ বাকি হওয়ার পর সূচিপত্রটা বলে দেওয়া হবে, এখানে লিখাই থাকবে সূচিপত্র। তো এখানে দেখবেন 7টি সাবজেক্ট, 1, 2, 3, 4, 5, 6, 7 সিরিয়াল করা আছে। প্রথমেই দ্য পেনাল কোড সাবজেক্ট, পেনাল কোড। নাম্বার অফ কোশ্চিন 20, 20 নম্বর এখানে পাবেন, 20টি প্রশ্ন, 20 নম্বর। তার মানে পেনাল কোড থেকে কিন্তু 20 নম্বর থেকে প্রায় 17-18 তোলা সম্ভব। 20-এ 20 তোলাও সম্ভব, কিন্তু খুব বেশি আমরা পরিশ্রম করব না, কারণ পুরো পেনাল কোড আমরা পড়বো না। পেনাল কোডের 50% আমরা পড়বো বা তারও কম, যেন 15-16টা কমন পেলেই হয়। 2 নম্বর সাবজেক্ট হচ্ছে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস, আমরা সংক্ষেপে বিবিসি বা বার কাউন্সিল অর্ডার রুলস বলে থাকি। এর মধ্যে ক্যাননস যুক্ত আছে, ইথিক্স, প্রফেশনাল ইথিক্সটাই হচ্ছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট। আমরা সাবজেক্টটি পড়লে বুঝতে পারবো। এখান থেকে 5 নম্বর বরাদ্দ আছে, 5টি প্রশ্ন আসে। তারপরে 3 নম্বরে পড়বো দ্য লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন, এখান থেকে 10টি প্রশ্ন আসে, 10 নম্বর বরাদ্দ আছে। তারপরে 4 নম্বরে পড়বো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এখানে 10 নম্বর, 10টি প্রশ্নের জন্য। তারপরে 5 নম্বরে পড়বো দ্য কোড অফ সিভিল প্রসিডিউর বা দেওয়ানি কার্যবিধি 1908, এখানেও 20টি প্রশ্ন আসবে, 20 নম্বর বরাদ্দ থাকবে। তারপরে পড়বো আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 18 and 89, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898, এখানেও 20টি প্রশ্ন থাকবে, 20 নম্বরের জন্য 20 নম্বর বরাদ্দ থাকবে। এবং সর্বশেষ আমরা পড়বো 7 নম্বরে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, সাক্ষ্য আইন 1872, এখানে 15টি প্রশ্ন থাকে। এটা মিডিয়াম সাইজের একটি আইন এবং নম্বরও মিডিয়াম, 15, সবগুলোরই 10 বা 20
আর এখানে 15, আর বার কাউন্সিল অংশে 5, সবচেয়ে কম ছোট আইন অল্প। তো আমরা সাক্ষ্য আইনটা শেষে পড়বো, সাক্ষ্য আইনটা শেষে পড়লে সুবিধা হয়, কারণ আমার মতে সাক্ষ্য আইন সবচেয়ে জটিল আইন। সাক্ষ্য আইন যে ভালোভাবে বুঝতে পারে সে ভালো আইনজীবী হতে পারেন। তো সাক্ষ্য আইন বোঝার জন্য অন্য আইনগুলো আগে পড়া জরুরি, তাহলে সাক্ষ্য আইন বুঝতে সুবিধা হয়। এইভাবে 100টি প্রশ্ন আসবে, 100টি প্রশ্নের জন্য 100 নম্বর বরাদ্দ থাকে। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই এই নোটের মধ্যে, আগে নোটে কখনো এটা উল্লেখ করেনি, তো মনে হলো এটা উল্লেখ করা জরুরি। 5 নম্বর কত? অনেকেই বলেন 5 নম্বর নাকি যখন প্রশ্ন সহজ হয় 60, 70 এরকম হয়ে যায়। তো এটা ভুল ধারণা। 5 নম্বর এখানে বার কাউন্সিল রুলস এর মধ্যেই বলে দেওয়া আছে যে এমসিকিউ পরীক্ষায় পাশের জন্য ন্যূনতম 50 নম্বর পেতে হবে। 5 নম্বর 50, 50-এর উপরে কখনো 5 নম্বর হয় না, সব সময় 50ই 5 নম্বর থাকে। ও নেগেটিভ মার্কিং, এই নেগেটিভ মার্কিং একটা আপনাদের জন্য ফাঁদ। এই ফাঁদ কেন দেওয়া হয়েছে? কেউ যেন না পড়ে শুধুমাত্র ধারণার উপরে ভিত্তি করে বৃত্ত ভরাট করে যেন 100টা বৃত্ত ভরাট করে চলে আসলো না পড়ে, অনেক সময় হয়ে যেতে পারে। কিন্তু এই কাজটি যেন না করা হয়, এটাকে কন্ট্রোল করার জন্য আপনি পড়ে পাশ করেন, পড়াশোনা করে পরীক্ষা দেন। এই কারণে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে দশমিক 0.25 কর্তন করা হবে। অর্থাৎ যদি আপনি 4টি প্রশ্ন ভুল করেন তাহলে আপনার 1 নম্বর কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে। অর্থাৎ অন্যগুলোতে যে নম্বর পেয়েছেন সেগুলো থেকে আপনার নেগেটিভ হয়ে যাবে, নম্বর কর্তন হয়ে যাবে। এরপরে আমরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বিগত বছরের এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। কেন প্যাটার্ন বিশ্লেষণ জরুরি? আর যারা আমার বিগত ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাদেরকে আমি ফাইনাল টাস্ক নোট দিই পরীক্ষার প্রায় 15 দিন আগে। অর্থাৎ মে মাসের শুরুর দিকে আমি ফাইনাল টাস্ক নোট দিই, প্রায় 10-11 তারিখের দিকে, সরি, এপ্রিলের 10-11 11-12 তারিখের দিকে আমি নোট দিতে শুরু করি। আর এপ্রিলের 25 তারিখে পরীক্ষা, অর্থাৎ 2 সপ্তাহেরও কম সময় ছিল, কিন্তু আপনারা 1 মাস আগে পাবেন। তো সেই নোটে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল বিগত বছরের এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। আমি এই প্যাটার্ন বিশ্লেষণ করে 8 প্রকারের প্রশ্নের প্যাটার্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন বেসিক্যালি 8 প্রকারের আসতে পারে, এটা তাদেরকে একটা ধারণা দিয়েছিলাম। বিগত ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা তৈরি করেছিলাম, এখানে এটাকে আরো ডেভেলপ করা হয়েছে। তো এটা করে তাদের কি উপকার হয়েছে, তারা ইনস্ট্যান্টলি কি উপকৃত হয়েছেন, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে জুডিশিয়ারি 2007 থেকে 24 এবং বার কাউন্সিল 2012 থেকে 2025, আপনাদের জন্য 2025ও এখানে বিশ্লেষণ করা হয়েছে। সালের পরীক্ষার এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন নিয়ে দীর্ঘ গবেষণা ও গভীরভাবে বিশ্লেষণ পূর্বক কিছু প্যাটার্ন বিশেষভাবে লক্ষ্য করা যায়। আমি লক্ষ্য করেছি যে এই 8 প্রকারের প্যাটার্নের প্রশ্ন আসে। তো উল্লেখযোগ্য প্যাটার্ন বিষয়ে নিম্নে আলোকপাত করা হলো। সবচেয়ে মজার বিষয় যে আমি 25 সালের যারা পরীক্ষা দিলেন এপ্রিলে 25 তারিখ, তাদের জন্য যে প্যাটার্ন বিশ্লেষণ করেছিলাম, প্রতিটা প্যাটার্ন থেকে একাধিক প্রশ্ন কমন এসেছে, অর্থাৎ এই প্যাটার্ন থেকে ঘুরে ফিরে প্রশ্ন এসেছে। আমি দেখিয়ে দিব যে প্রতিটা প্যাটার্ন এর আন্ডারে 2025-এ প্রশ্ন এসেছে কিনা, আমি সেটা এই নোটে দেখিয়ে দিয়েছি। তার মানে এই প্যাটার্ন বিশ্লেষণটা অনেকেই আগেও প্রশংসা করেছেন, কিন্তু আমি নিজেই বুঝতে পেরেছি এই নোটটা ডেভেলপ করতে গিয়ে যে কতটা উপকার হয়েছে তাদের জন্য। আমি এটা এ যাবৎ আমার কালেকশনে অনেক এমসিকিউ গাইড আছে বাজারের, খুব পপুলার গাইডগুলোই আছে। কেন গাইডগুলো রাখি? তাদের আলোচনাটা দেখি, কারণ সবাই আমার থেকে অনেক সিনিয়র এবং বিজ্ঞজন অ্যাডভোকেট আছেন। তো তাদের থেকেও আমার শেখার আছে। তো আমি সবার বই পড়ি, কালেকশন করি, দেখি কোনো জায়গা থেকে কোনো তথ্য যদি আমি নিতে পারি সেটা আপনাদের জন্য উপকৃত হয়। আমি তো সবগুলোই আর আমার নোটে ইনক্লুড করি না, যেগুলো প্রয়োজনীয় অংশ বা যে আইডিয়াটা ভালো লাগে সেটা ইনক্লুড করি। তবে আমার যে প্যাটার্ন বিশ্লেষণের অংশ এ যাবৎ বাংলাদেশের কোনো গাইডে নাই, বাংলাদেশের কোনো গাইড বা কোনো বইয়ে নাই, কোনো নোটে আছে কিনা আমি জানি না। তবে আমার কালেকশন করা কোনো জায়গায় নাই, এটা সম্পূর্ণ আমার নিজের সৃজনশীল একটা জিনিস। তো এই প্যাটার্ন বিশ্লেষণ করে তাদের অনেক উপকার হয়েছে এবং আপনাদেরও উপকার হবে। তাদের যে উপকার হয়েছে রিসেন্টলি যারা পরীক্ষা দিয়েছে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি এখনই। প্যাটার্ন 1, অনুচ্ছেদ, বিধি বা ধারা ভিত্তিক প্রশ্ন। এটা কত ধারায় আছে বা এই ধারায় কি আছে, এভাবে প্রশ্ন আসে। এই প্যাটার্নের প্রশ্নে বিষয়বস্তু এবং
অপশনে প্রশ্নে যে বিষয়বস্তু এবং অপশনে বিভিন্ন অনুচ্ছেদ বিধির ক্রমিক নম্বর থাকে। অর্থাৎ আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। অথবা প্রশ্নে একটি অনুচ্ছেদ বা বিধির ক্রমিক নম্বর এবং অপশনে বিভিন্ন বিষয়বস্তু থাকে। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে দিয়ে দিল কি বিষয় এবং বললো এটা কত ধারায় আছে। 1 নম্বর প্রশ্নটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা 25 সালের প্রশ্ন, দেখেন 25 সালের প্রশ্ন। আমি তাদেরকে প্যাটার্ন বিশ্লেষণ করে দিয়েছিলাম, তারা বুঝতে পেরেছেন হ্যাঁ ধারাভিত্তিক প্রশ্ন আসে, এবং তারা খুব সহজে বুঝতে পেরেছেন এটা ধারাভিত্তিক সেকশন ওয়াইজ যে প্যাটার্ন, সেই প্যাটার্নের একটি প্রশ্ন। তাই তাদের উত্তর করা সহজ হয়েছে। দ্য পেনাল কোড 1860 এর ড্যাশ ধারায় খুন সহ ডাকাতি অর্থাৎ ডাকাইতি উইথ মার্ডার এর সংজ্ঞা রয়েছে। 2025 সালের প্রশ্ন। এটা কত ধারায় আছে এটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে অপশনে দিয়েছে ধারা, আর প্রশ্নতে দিয়েছে হচ্ছে বিষয়বস্তু বা টপিক। তো এইটা 396 ধারা। খুন সহ ডাকাতির সংজ্ঞা এবং শাস্তি একই ধারায় দেওয়া হয়েছে, 396 ধারায়। তাহলে উত্তর হবে গ, ধারা 396। 396 যদি আমার এই নোটে পড়া হয় পেনাল কোড অংশে, তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এটা মিলে যাচ্ছে। তাহলে এটা আমার নোট থেকে কমন ছিল। গত যে আমার নোট ছিল 25 সালের, যারা পরীক্ষা দিয়েছেন, এবং আগের নোট প্রতিটা নোটে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এখান থেকে প্রশ্ন রিপিট হয়। তারপরে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস সংক্রান্ত বিধান উল্লেখিত হয়েছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ড্যাশ ধারায়, মানে কত ধারায়। এটাও কিন্তু 25 সালের প্রশ্ন। এখানেও প্রশ্নে কি দেওয়া হয়েছে তথ্য, একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে। বলে রাখা ভালো যে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস এটা হুবহু আমার নোটেও ছিল 32 ধারায়। এসআর অ্যাক্টের 32 ধারা থেকে হুবহু আমার নোটে এই সেন্টেন্সটা তুলে দেওয়া ছিল, অর্থাৎ এটা কমন চলে আসছে। তো আমি লক্ষ্য করেছি যে কোন কোন আইনের কোন কোন সেকশন থেকে ইংলিশ প্রশ্ন আসতে পারে এটা আমি বুঝতে পারি অনেক গবেষণা করার কারণে। তাই আপনাদের জন্য সেই ব্যবস্থা থাকছে, এবং এই প্রশ্নটিও আমার স্টুডেন্টরা কমন পেয়েছে যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন। তো 25 সালের আমি দুইটা প্রশ্ন দেখালাম, এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে। আপনারা যখন নোট পাবেন তখন আপনারা এগুলো পড়ে নেবেন। আবার আমি আরেকটি প্রশ্ন পড়ে দিই, একটু রিভার্স প্রশ্ন যেগুলো। দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 33-এ বর্ণিত হয়েছে। তাহলে এর আগে আমরা দেখলাম যে ধারা বা অনুচ্ছেদ অপশনে ছিল, এবার প্রশ্নের মধ্যে অনুচ্ছেদ বা ধারা দেওয়া হয়েছে। এবার যে বিষয়বস্তু বা টপিকটা দেওয়া হয়েছে কোথায়, অপশনে। তাহলে এখানে 33 থেকে যে প্রশ্ন এসেছে সেটা তো বোঝাই যাচ্ছে 33 থেকে এসেছে। তাহলে এটা হচ্ছে ট্রাইব্যুনালের গঠন। আমরা এটা খুবই সহজ একটা বিষয়, রিটেনেও দরকার হয়, যে ট্রাইব্যুনালের গঠন সংক্রান্ত বিষয় বার কাউন্সিল ট্রাইব্যুনাল। অর্থাৎ অ্যাডভোকেটরা যদি পেশাগত অসদাচরণ করেন তাহলে তাদের বিচার কোথায় করা হয়, বার কাউন্সিল ট্রাইব্যুনালে করা হয়, সেটাই। তো বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এই ভিডিওটা পজ করেও আপনারা পড়ে নিতে পারেন ভিডিও চলাকালীন। আর নোট পেয়ে গেলে তো আপনারা পড়তে পারবেনই। এখানে কিছু সতর্কতা আপনাদের আছে এই ধরনের প্রশ্ন উত্তর করার জন্য, কিন্তু কি অবস্থায় আপনাদের পৌঁছাতে হবে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর ভুল হতে পারে। সতর্কতা কি আপনাদের জন্য, অনুচ্ছেদ বিধি বা ধারার ক্রমিক নম্বর মনে রাখা যথেষ্ট কঠিন কাজ। অর্থাৎ এটা 33 না 34, যেমন একটু আগে দেখলাম 396, তো সেটা 396 হবে না 95 হবে। অপশন গুলো এমন ভাবে সেট করা হবে মনে হবে যে ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে, কনফিউশন কাজ করবে। তাই সেকশন মনে রাখা, যেহেতু সংখ্যা সংখ্যা মনে রাখা কিন্তু টাফ। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কয়টি মোবাইল নম্বর বলতে পারবেন আপনার পরিচিত আপনজন ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে, আপনি কিন্তু হয়তোবা হাতে গোনা 4-5টা ছাড়া মোবাইল নাম্বার বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ সবগুলো আপনার ফোনে সেভ করা আছে। কিন্তু কিছু কিছু মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার সহ ফ্যামিলির বাবা মা। তাহলে জি আমি যেটা স্যার। পড়ছিলাম সতর্কতা, অনুচ্ছেদ বিধি বা ধারার ক্রমিক মনে রাখা কিন্তু কঠিন, কারণ সংখ্যা মনে রাখা যায় না। তো আমি যেটা এর আগে বললাম যে নিজের মোবাইল নাম্বার আমরা মনে রাখতে পারি, কিন্তু বড়জোর ফ্যামিলি ফ্রেন্ডস 4-5 জনের অনেকের মোবাইল নাম্বার আমরা মুখস্থ রাখতে পারি না, যদিও আমাদের ফোনে হাজার হাজার মোবাইল নাম্বার আছে। তো সংখ্যা মনে রাখা কঠিন সেক্ষেত্রে। তারপরেও যে অধিকন্তু 4টি অপশন এমন ভাবে সেট করা হয় পরীক্ষার খাতায়, পরীক্ষা প্রশ্নে যেন
সর্বাধিক কনফিউশন সৃষ্টি হয়। আমিও কিন্তু এই ধরনের কনফিউশন সৃষ্টি করে প্রশ্ন সেট করি। তাহলে পরামর্শ কি, কি উপায় এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য? এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে কোনো বিষয়বস্তু কোন অনুচ্ছেদ বিধির অন্তর্ভুক্ত তা সূক্ষ্মভাবে মনে রাখার জন্য অনুচ্ছেদ এবং বিধির ক্রমিকের পাশাপাশি বিষয়বস্তুর কিওয়ার্ড এক বা দুইটি শব্দ লিখে চর্চা করতে হবে। এই ক্ষেত্রে আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট অর্থাৎ এই নোটটি অথবা বেয়ার অ্যাক্ট বা মূল নোট এর সূচিপত্রের সহায়তা নিতে পারেন। অতঃপর সেগুলো বারবার পড়ে মুখস্থ করতে হবে। আমি কিছু কাজ করে দেব এবং আমি নোটে লিখে দেব, সেগুলো হোমওয়ার্ক, আপনাদের কিছু হোমওয়ার্ক করতে হবে। কারণ সবগুলো আমি রেডিমেড করে দিলে আপনাদের পড়তে ইচ্ছা করবে না। নিজেরা কিছুটা কাজ করলে একবার লিখলে 10 বার পড়ার কাজ হয়ে যাবে আপনাদের। তাহলে ধারাভিত্তিক প্রশ্ন এরকম হয়। এবার প্যাটার্ন টু, সংখ্যা ভিত্তিক প্রশ্ন। ধারার বাইরেও কিছু সংখ্যা থাকে এখানে। এই প্যাটার্ন এর প্রশ্নের সময়, তারিখ, দিন, মাস, বছর, বয়স, কতটি, কতবার, কতজন, কত টাকা ইত্যাদি সংখ্যাবাচক বিষয় জানতে চেয়ে প্রশ্ন করা হয়। যেমন 1 নম্বরটা 2025-এর প্রশ্ন আমি দিয়েছি। দ্য পেনাল কোড এর কোন অধ্যায়ে সর্বসাধারণের শান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিধান রয়েছে? এটা হচ্ছে অষ্টম। আমার নোটের, এই নোটের বিন্যাস অংশে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যে অষ্টম অধ্যায়ে এটা আছে। মজার বিষয় হচ্ছে আমি পরীক্ষার একদিন আগে অর্থাৎ 24 এপ্রিলে পরীক্ষা নিয়েছিলাম, মডেল টেস্ট। মডেল টেস্টে এই প্রশ্নটা ছিল। এই প্রশ্নটি বিন্যাস থেকে একটা প্রশ্নই আসে সব সময় পেনাল কোড থেকে। কখনো চতুর্থ অধ্যায়, কখনো তৃতীয় অধ্যায়, কখনো পঞ্চম অধ্যায়, এবার অষ্টম অধ্যায় থেকে আসছে। আমার নোটে অষ্টম অধ্যায়ের প্রশ্নটি ছিল এবং আমার মডেল টেস্টেও ছিল। অতএব এই প্রশ্নটা আমার স্টুডেন্টরা খুব ভালোভাবে কমন পেয়েছেন। আরো একটি পেনাল কোডের প্রশ্ন, দুষ্কর্মে সহায়তা বা অ্যাবেটমেন্ট কয়টি উপায়ে সংঘটিত হতে পারে? এটাও 12/2025-এর প্রশ্ন। আমরা জানি আমার নোটে ছিল 3টি উপায়ে সংঘটিত হতে পারে। ধারা 107, 107 ধারায় খুব সুন্দরভাবে 3টা লিস্ট করে দেওয়া আছে কি কি মাধ্যমে অ্যাবেটমেন্ট করা যায়। আমার নোটে থেকে কমন ছিল এবং এটা আমি বারবার পরীক্ষাতে দিয়েছি। এখান থেকে আমার স্টুডেন্ট এই প্রশ্নটি কমন পেয়েছে। তো একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা, যে আমি প্যাটার্ন বিশ্লেষণ করলাম পরীক্ষার 15 দিন আগে, অর্থাৎ এপ্রিলের শুরুতে, 2025 সালের এপ্রিলের শুরুতে আমি প্যাটার্ন বিশ্লেষণ করলাম। ফার্স্ট টাইম আমার স্টুডেন্টদেরকে এটা দিয়েছি। এটা আপনাদের যখন ফাইনাল টাচ নোট দেবো, ফাইনাল টাচ নোটের আগেই আমি প্যাটার্ন বিশ্লেষণটা শুরুতেই করে দিচ্ছি আপনাদের, যেন আপনারা শুরু থেকেই এই উপকারটা পেয়ে যান। তাহলে এই প্যাটার্ন বিশ্লেষণ করে তাদেরকে দিলাম পরীক্ষার 15 দিন আগে। দেখবেন যে এই প্যাটার্ন বিশ্লেষণ অনুসারেই তাদের প্রশ্ন সেট হয়েছে। 25 সালের আরো একটি প্রশ্ন পড়ি। অস্থাবর সম্পত্তির মালিক নয় কিন্তু দখলকারী ব্যক্তিকে কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আসো দখলের অধিকারী ব্যক্তির নিকট অর্পণ করার জন্য বাধ্য করা যাবে? এটা 25 সালের প্রশ্ন। এটা 11 ধারা থেকে আসছে। এটা আমার নোটে ছিল 4টি ক্ষেত্রে। আমরা 12 ধারাতে যে 4টি ক্ষেত্র দেখি ঠিক একই। 12 ধারা, 12 ধারাতে হচ্ছে কন্ট্রাক্ট, কোনো চুক্তি প্রবল বা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে 12 ধারায় 4টি ক্ষেত্রে, তেমনি 11 ধারাও 4টি ক্ষেত্রেই বলা আছে। 12 ধারা চুক্তির ক্ষেত্রে আর 11 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। 11 ধারা থেকে বিগত সালে কখনো প্রশ্ন আসেনি, এবার নতুন সেকশন, এটা এখান থেকে প্রশ্ন আসছে। তো এগুলো সংখ্যা ভিত্তিক প্রশ্ন, এগুলো ধারা ভিত্তিক না। ধারাও যদিও সংখ্যা, কিন্তু এটা কিন্তু আলাদাভাবে সংখ্যাকে টার্গেট করে প্রশ্ন। যেটা আমি একটু আগে বলে দিয়েছি যে তারিখ, সময়, বয়স, এ ধরনের আরো প্রশ্ন আছে। আপনারা ভিডিও পজ করে ইউটিউবে যারা দেখছেন বা পরে দেখবেন আমার স্টুডেন্টরা বা স্টুডেন্টের বাইরে যারা আছেন তারা, আপনারা পজ করে এই অংশটুকু দেখে নিতে পারেন। আর যখন আমি নোট দিয়ে দিব আপনাদের, নোটটা পাওয়ার পরে আপনারা তো পড়তে পারবেন এটা। এখানে সতর্কতা কি, সংখ্যা মনে রাখাও যথেষ্ট কঠিন, আর যা বেশ কনফিউশন সৃষ্টি করে। তাহলে উপায় কি?
পরামর্শ হচ্ছে এই প্রশ্নের যে প্যাটার্ন, সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে বই, নোট বা এমসিকিউ প্রশ্ন ব্যাংক পড়ার সময় সংখ্যাভিত্তিক প্রশ্ন দেখলেই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেখানে দেখবেন সংখ্যা, সেখানে একটু বেশি সময় দিতে হবে। এই সংক্রান্ত আলাদা চার্ট তৈরি করে বারবার পড়তে হবে এবং লিখতে হবে। আমি কিছু চার্ট তৈরি করে দিব এবং আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। প্যাটার্ন 3, প্রতিষ্ঠান বা ব্যক্তি ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম জানতে চাইবে, ব্যক্তির নাম জানতে চাইবে, এই ধরনের প্রশ্ন। এই প্যাটার্নের প্রশ্নে কে, কারা, কাকে, কাদেরকে, কোথায় ইত্যাদি ব্যক্তি, ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করা হয়। যেমন আমি 25 সালের প্রশ্ন দিয়ে শুরু করছি। লেটেস্ট প্রশ্ন, একেবারে টাটকা প্রশ্ন, নতুন প্রশ্ন। রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করবেন কে? স্বাক্ষর করবেন বিচারক। ডিক্রি প্রস্তুত করেন কিন্তু সেরেস্তাদার। প্রথমে দেখেন সেরেস্তা সহকারী বা সেরেস্তাদার, শেষে আবার সেরেস্তাদারও আছে। তো ডিক্রি তৈরি করেন কিন্তু সেরেস্তাদার, ঘতে আছে। কিন্তু এই ডিক্রিতে স্বাক্ষর করার কাজটা করেন বিচারক। সেরেস্তাদার জাস্ট বিচারককে হেল্প করেন, কিন্তু সেরেস্তাদার সেই ডিক্রিতে স্বাক্ষর করতে পারেন না। অর্থাৎ সেরেস্তাদারের স্বাক্ষরের কোনো মূল্য নেই, বিচারকের স্বাক্ষরের মূল্য আছে। তো তোর ঘ, এটা আছে কোথায়? আদেশ 20 বিধি 7। এটা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি থেকে আসছে। দেওয়ানি কার্যবিধির অর্ডার 20 রুল 7-এ আছে এটা। আমরা পড়বো যখন সিপিসি, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ধরনের প্রশ্ন আসে, কতটা প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ আইটেম কতগুলো আসতে পারে। 100টা তো প্রশ্ন আসবে, কিন্তু কত রকমের ভাবে আসতে পারে। একজন আইনজীবী সাধারণত অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না, এটা বলা আছে কোথায়? এটা বলা আছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটের অধ্যায় 4 বিধি 8, সর্বশেষ বিধিতে বলা আছে এটা। এটি কার প্রতি আইনজীবীর দায়িত্ব? এটা হচ্ছে সাধারণ জনগণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব। দেখবেন অধ্যায় 4 হচ্ছে সাধারণ জনগণ সংক্রান্ত বিধানগুলো দেওয়া হয়েছে। সাধারণ জনগণের প্রতি আইনজীবীর দায়িত্ব অধ্যায় 4-এ আছে, এবং অধ্যায় 4-এর সর্বশেষ বিধি 8 নম্বর বিধিতে এই বক্তব্য দেওয়া আছে। এটা কেন সাধারণ জনগণের প্রতি একজন আইনজীবী আইন পেশায় নিযুক্ত থাকবেন? আইন বিষয়ে, যেমন আমি অ্যাডভোকেট প্লাস এখানে আইন পড়াশোনা করাচ্ছি, এটা আইন পেশার মধ্যেই কিন্তু যুক্ত। আমি বাইরে অন্য কোনো পেশার সাথে যুক্ত নাই। তো অন্য কোনো পেশার সাথে যুক্ত হলে কি হবে? ওই পেশায় কম্পিটিশন তৈরি হবে, এবং সাধারণ জনগণের সাথে কি করা হবে? আমার নৈতিকভাবে একটা বিরোধিতা তৈরি হবে। এবং আরো একটা কি হবে, যখন আমি আইনজীবী হিসাবে পেশায় থাকব, তখন আমার আইন চর্চাটা বাড়বে এবং আমার মক্কেলকে আমি ভালো সার্ভিস দিতে পারবো। তো কোনো জনগণ আমার কাছে কেন আসবে? যখন আমি ভালো সার্ভিস দিতে পারবো, আমি আইন পেশাকে ভালোভাবে নিতে পারবো, অন্য পেশায় যখন মনোনিবেশ দিব না করে শুধুমাত্র আইন পেশায় মনোনিবেশ করব, তখন এটার দ্বারা আমার মক্কেল উপকৃত হবে, এবং মক্কেল হওয়ার আগে প্রতিটা মানুষই কিন্তু সাধারণ জনগণের কাতারে পড়ে। এই কারণে এটা সাধারণ জনগণের প্রতি দায়িত্ব ধরা হয়েছে। এবং অন্যান্য প্রশ্ন বিগত সালের আছে, আপনারা পড়ে নেবেন এই প্যাটার্নের। ভিডিও পজ করে অথবা নোট যখন পাবেন তখন পড়তে পারবেন। সতর্কতা হচ্ছে, এই প্যাটার্নের প্রশ্ন অপেক্ষাকৃত সহজ মনে হলেও আইনের গভীরে অধ্যয়ন না করলে কিন্তু উত্তর ভুল হতে পারে। অর্থাৎ আপনার সহজ বিষয়টা মনে থাকবে, কিন্তু আপনাকে গভীর পর্যন্ত পড়তে হবে কমন পেতে হলে। পরামর্শ হচ্ছে, এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট, অর্থাৎ এই নোটটি অথবা বেয়ার অ্যাক্ট বা মূল আইন গভীরভাবে অধ্যয়ন করতে হবে। এই সংক্রান্ত আলাদা চার্ট তৈরি করে বারবার পড়তে হবে ও লিখতে হবে। লিখে প্র্যাকটিস করতে হবে আপনি পারছেন কিনা। প্যাটার্ন 4, তথ্যভিত্তিক প্রশ্ন। এই প্যাটার্নের প্রশ্নে বিবিধ তথ্য জানতে চেয়ে প্রশ্ন করা হয়। যেমন বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়। প্রথমে 25 সালের একটি প্রশ্ন পড়ি। জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে ভাবি উত্তরাধিকারী হিসাবে সি, এ ও বি এর বিরুদ্ধে কোন মামলা করতে পারবে? এখানে ঘোষণামূলক মামলা করা যাবে, এবং ঘোষণামূলক মামলার কথা বলা হয়েছে এসআর অ্যাক্টের 42 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারায়। আমরা যখন এই আইনটি পড়বো এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট আপনাকে প্যাটার্ন বোঝানোর চেষ্টা করছি।
বাকি প্রশ্নগুলো পড়ে নেবেন এই প্যাটার্নের। এখানে পরামর্শ হচ্ছে আপনাকে সঠিক উত্তর করার জন্য এই নোটটি গভীরভাবে অধ্যয়ন করবেন, তাহলে এগুলোর উত্তর করতে পারবেন। খুব বেশি কঠিন না। প্যাটার্ন 5, অর্থ, সংজ্ঞা বা উদাহরণ ভিত্তিক প্রশ্ন। একটি শব্দ বা বাক্য দিয়ে এটার অর্থ জানতে চাওয়া হবে, অথবা একটি সংজ্ঞা দিয়ে দেওয়া হলো এটা কোন অপরাধ হবে পেনাল কোডের বা অন্য আইনের থেকে, বা একটা উদাহরণ তুলে দিয়ে বলা হবে এটা কোন অপরাধ। তো এই ধরনের প্রশ্ন আমরা দেখে নিই। এই প্যাটার্নের প্রশ্নে বিভিন্ন বাংলা, ইংরেজি, ল্যাটিন শব্দের অর্থ অথবা বিভিন্ন টার্ম এর সংজ্ঞা ও উদাহরণকে টার্গেট করে প্রশ্ন করা হয়। যেমন 25 সালের একটি নতুন প্রশ্ন দিয়ে শুরু করি। দাঁতের বিচ্যুতি মানে দাঁতকে ভেঙে ফেলা বা দাঁতকে সরিয়ে ফেলা। বিচ্যুতি শব্দের অর্থ ইংরেজিতে দেখেন ডিসলোকেশন, মানে যেখানে থাকার কথা দাঁতকে আঘাত করে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই গুরুতর আঘাত হবে, কারণ ধারা 320-এ বলা আছে আটটি আঘাত গুরুতর আঘাত, তার মধ্যে দাঁত ভেঙে ফেলা বা দন্ত বিচ্যুতি বা দাঁতের বিচ্যুতি এটা গুরুতর আঘাতের শামিল। আরো একটি 25 সালের প্রশ্ন। এ বি কে একটি দেয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বি কে সেখানে তালাবদ্ধ করে রাখে। এটা অবৈধ আটক, বা ইংরেজিতে হচ্ছে আনলফুল কনফাইনমেন্ট বা ক্রিমিনাল কনফাইনমেন্ট। আবদ্ধ রাখা বা আটকে রাখা। এ কোন অপরাধ করেছে? কনফাইনমেন্ট, অর্থাৎ তা ঘ উত্তর হবে ধারা ধারা 340-এ আছে। 339-এ আছে অবৈধ বাধা এবং 340-এ আছে অবৈধ আটক। আমরা যখন এগুলো পড়বো আর ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আরেকটি প্রশ্ন আছে, রোল মানে কি? রোল মানে হচ্ছে রোল অফ দ্য অ্যাডভোকেটস। এটা বার কাউন্সিল অর্ডার থেকে প্রশ্ন। আরো কিছু বিগত সালের প্রশ্ন আছে, আপনারা দেখে নেবেন যখন নোট পাবেন, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। আমি জাস্ট প্যাটার্ন বোঝানোর চেষ্টা করছি। এই প্যাটার্নের প্রশ্ন জটিল হয়ে থাকে, আইনের গভীর অধ্যয়ন না করলে কিন্তু উত্তর ভুল হতে পারে। উত্তর ভুল মানেই নেগেটিভ মার্কিং। পরামর্শ তাহলে কি, উপায় কি করবেন? এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে আইন আদালত, বার, এমসিকিউ, ফাউন্ডেশন নোট অথবা বেয়ার অ্যাক্ট, মূল আইন এর সংজ্ঞা, ব্যাখ্যা, ব্যতিক্রম ও উদাহরণ সমূহ আমার নোটে যে উদাহরণগুলো দিয়ে দিয়েছি বেয়ার অ্যাক্ট থেকে দিয়ে আরো সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে, গভীরভাবে অধ্যয়ন করবেন এবং কোনো টার্ম বা অপরাধের কনসেপ্ট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে হবে। আমি যখন আইন পড়াবো আগামী ক্লাস থেকে, যেখানে বুঝতে পারবেন না অবশ্যই আমাকে প্রশ্ন করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। না বুঝে কোনো কিছু মাথায় প্রবেশ করানোর চেষ্টা করবেন না, বুঝে প্রবেশ করবেন। পড়বেন, নোট পড়বেন, ভিডিও দেখবেন, আমাকে প্রশ্ন করবেন। প্যাটার্ন 6, সাজা বা দণ্ডভিত্তিক প্রশ্ন। সাজা বা দণ্ড আমরা কোথায় পাবো? পেনাল কোডে আছে, সিপিসি তেও আছে, সিআরপিসি তেও আছে। এই প্যাটার্নের প্রশ্নে বিভিন্ন অপরাধের সাজার মেয়াদ ও প্রকৃতিকে টার্গেট করে প্রশ্ন করা হয়। এটি সংখ্যাভিত্তিক প্রশ্ন প্যাটার্নেরই আরেকটা বিশেষ রূপ মাত্র। মানে এটা সংখ্যায় উল্লেখ করা থাকবে এত বছর এত মাস, কিন্তু এটা স্পেসিক্যালি পানিশমেন্ট বা সাজা বা দণ্ডকে বোঝানো হবে। 25 সালের প্রশ্ন পড়ি। কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ 100 টাকা হলে উহা অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড হতে পারে? তো অর্থদণ্ড যদি 100 টাকা হয়, আমরা জানি যে 4 মাস পর্যন্ত দেওয়া যায় কারাদণ্ড। এটা আছে কত ধারায়? পেনাল কোডের 67 ধারা, 67। আরো একটি প্রশ্ন পড়ি। পেনাল কোড এর 500 ধারা অনুযায়ী মানহানি বা ডিফামেশনের সর্বোচ্চ শাস্তি কত? 2 বছর বিনাশ্রম কারাদণ্ড। এটা 500 ধারা থেকে প্রশ্ন আসছে। তো বাকি প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই প্যাটার্ন থেকে কিভাবে প্রশ্ন আসে। এবং এই প্যাটার্নের প্রশ্ন কনফিউশন তৈরি করে। ভালোভাবে মনে না রাখলে উত্তর ভুল হতে পারে, কারণ সাজা মনে থাকে না 2 বছর না 3 বছর না 4 বছর, আবার বিনাশ্রম না সশ্রম, অর্থদণ্ড অথবা না অর্থদণ্ড সহ, কনফিউশন আছে। তো যখন আইন পড়াবো আগামী সপ্তাহ থেকে, তখন বুঝতে পারবেন কিভাবে মনে রাখবেন। আইন আদালত এই নোটটি পড়বেন, ফাউন্ডেশন নোট এবং বেয়ার অ্যাক্ট থেকে সাজার ধারাসমূহ বারবার পড়ে আপনাকে
মনে রাখার চেষ্টা করতে হবে। এই সংক্রান্ত আলাদা চার্টও তৈরি করতে পারেন আপনারা নিজেরা, অথবা আমি নোটে যেভাবে চার্ট করে দেখিয়েছি সেইভাবে করতে পারেন। আমি হোমওয়ার্ক দিব, প্লাস আমার নোটেও কিছু কাজ করে দেওয়া থাকবে। শুধু নোটে করে দেওয়া থাকলে আপনারা পড়বেন না, ফেলে রাখবেন, তাহলে হবে না, আপনাদের কাজও করতে হবে। তাহলে পাস কনফার্ম, পাস নিশ্চিত আপনারা পাস করবেন আমি যেভাবে আপনাদেরকে পড়াবো। এবং যে হোমওয়ার্ক গুলো দিব অন্তত বাসায় 1 ঘন্টা সময় দিতে হবে আপনাকে। প্রতিদিন 1 ঘন্টা পড়লেই হয়ে যাবে, বেশি পড়া লাগবে না। প্রশ্নের শেষে নয়, নেই, নাই, না, নন, নহে ইত্যাদি না বোধক শব্দ সংবলিত প্রশ্ন, খুবই মারাত্মক টাইপের প্রশ্ন এটা। আপনি শেষে দেখবেন যে উত্তর করলেন, শেষে ছোট করে লেখা আছে নয় বা না। আপনি মনে করেছেন নয় বা নাই না দেখে উত্তর করে ফেলেছেন, অথবা লাইনের শেষে দ্বিতীয় লাইনে ছোট্ট করে লেখা আছে নয়। 25 সালের প্রশ্ন পড়ি। পেনাল কোড এর পেনাল কোড অনুযায়ী ড্যাশ শিশুর কৃত কোনো কাজ অপরাধ হবে, দেখেন শেষে কি আছে, না। এই না শব্দটা অনেকে চোখেই দেখে না। 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হবে না, এটা 82 ধারায় স্পষ্ট লেখা আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটি সেকশন, বাস্তবে কাজে লাগে, এবং আমার নোটে বারবার আমি করাই। কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য চাইনি কিন্তু, বৈশিষ্ট্য নয়। শেষে দেখেন আমি ভিন্ন কালি ব্যবহার করি, দেখেন এখানে নয় আছে। এই নয়টাই কিন্তু চোখে পড়বে না। আর বৈশিষ্ট্য তাহলে 3টি থাকবে। আপনি বৈশিষ্ট্য নয় না দেখে এই যে ক যুক্ত করে ফেলেন, কর্পোরেট বডি। কর্পোরেট বডি হচ্ছে বার কাউন্সিলের বৈশিষ্ট্য, তাহলে এটা তো উত্তর হবে না। কোনটি নয়? ঘ হচ্ছে আইন সহায়তা প্রদানকারী, এটি হচ্ছে বার কাউন্সিলের বৈশিষ্ট্য নয়। এটা 3 ধারায় 3 অনুচ্ছেদে আছে বার কাউন্সিল অর্ডারের। তো বাকি প্রশ্নগুলো পড়ে নেবেন এই প্যাটার্নের। এখানেও কিন্তু এই প্যাটার্ন থেকেও এবার প্রশ্ন এসেছে। আমি প্রথমে যেটা দিয়ে দিলাম, দেখেন 25 সালে প্রশ্ন আসছে। আরো 100টা প্রশ্ন সার্চ করলে এই প্যাটার্নের আরো প্রশ্ন পাওয়া যাবে। এবং বিগত সালে তো প্রশ্ন এসেছেই, নয় দিয়ে প্রশ্ন আসেই আপনাদের কনফিউশন তৈরি করার জন্য। তাহলে এই প্যাটার্নের প্রশ্ন সতর্কভাবে সম্পূর্ণ না পড়লে, তাহলে প্রশ্নই আপনাকে সম্পূর্ণভাবে পড়তে হবে সতর্কভাবে, তাহলে কিন্তু উত্তর ভুল হতে পারে, কারণ শেষে নয় না আছে কিনা লক্ষ্য করতে হবে। পরামর্শ হচ্ছে এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য প্রশ্ন ও অপশনগুলো সতর্কভাবে সম্পূর্ণ পড়েও বুঝে উত্তর করতে হবে। প্রশ্ন পুরো সেন্টেন্স কমপ্লিট করতে হবে, একাধিক সেন্টেন্স থাকলে সম্পূর্ণ পড়তে হবে। তারপরে অপশন 4টি পড়তে হবে, পড়ার পরে উত্তর করবেন, তাহলে ভুল হবে না আশা করি। প্যাটার্ন 4, অপশন ঘ। অপশন ঘ মানে ক, খ, গ, ঘ, 4টি অপশন থাকে। আর মাত্র 10 মিনিট ক্লাস হবে, তারপরে ক্লাস কেটে যাবে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা দ্রুত প্রশ্ন করবেন, কিছুক্ষণের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। অপশন ঘ এ, কোনোটি নয়, সবগুলো, সবকটি বা উভয়, এই ধরনের কি থাকে? অপশন গ, ঘ, এগুলোর মধ্যে এই ধরনের অপশন থাকে, মানে একাধিক উত্তর সঠিক হলে, বা সবগুলো উত্তর সঠিক হলে, বা কোনোটি যদি সঠিক না হয়, এরকম অপশন থাকে। মানে একাধিক অপশন সঠিক থাকলে এই ধরনের বিদ্যমান প্রশ্নের উত্তর কিভাবে করবেন। এটি মূলত অন্যান্য প্রশ্ন প্যাটার্নের আরেকটি ভিন্ন রূপ মাত্র। যেমন 25 সালের একটি প্রশ্ন পড়ি। 89A ধারার অধীন ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে? সিপিসি থেকে আসা প্রশ্ন। সিপিসির ধারা 89 এর উপধারা 12 থেকে আসছে। এটা উত্তর হবে কোনোটি নয়, মানে আপিল, রিভিশন উভয়ই। দেখেন এখানে গ, এই যে আমি প্রশ্ন প্যাটার্ন করে দিয়েছিলাম আমার স্টুডেন্টদের এপ্রিল মাসের শুরুতেই, আমি বলেছিলাম উভয়, দেখেন এখানে উভয়ও আছে, আবার কোনোটি নয়ও আছে, তার মানে চলে আসছে এখানে। উভয়ও আছে আবার কোনোটি নয়ই আছে, মানে এখানে জটিলতা বেশি বা অপশন বেশি দিয়ে দিয়েছে। তাহলে আমি যেটা ধারণা করেছিলাম প্যাটার্ন বিশ্লেষণ করে তৈরি করেছি, গবেষণা করে, আপনাদের কাজে লেগেছে যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন। তো এর মধ্যে কোনোটি নয় হবে। উভয় হলে ক, খ যদি সঠিক হতো তাহলে গ উত্তর হতো, যেহেতু একটিও সঠিক নয় তাই ঘ উত্তর হবে। আরো একটি প্রশ্ন। সিপিসি অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের এখতিয়ার? আপিল আদালতের এখতিয়ার হচ্ছে, দেখেন সবগুলো অপশন পড়তে হবে। মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা, তারপরে অধিকতর সাক্ষ্য গ্রহণ,
ইস্যু গঠন ও বিচারের জন্য প্রেরণ করা, এই সবগুলো কাজই কি করে? আপিল আদালত করে সিপিসি অনুসারে। তাহলে উত্তর হবে উপরের সবকটি। 107 ধারা যদি আমরা পড়ি সিপিসি, এটা পারবো। তাহলে দেখেন এই ধরনের প্রশ্ন 24 সালেও চলে আসছে, এবং সরি 25 সালেও চলে আসছে। 25 সালে আরো একটি প্রশ্ন পড়ি। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলায় যুক্তিতর্ক শুনানির বিধান উল্লেখ আছে সিআরপিসির কোন ধারায়? কতে দেওয়া আছে 241, তারপরে 244, 245, এবং শেষে দিয়েছে কোনোটি নয়। এটার উত্তরও হবে কোনোটি নয়, ঘ। এটা কোথা থেকে আপনারা পাবেন? 241, 244, 245 যদি পড়ে দেখেন, এখানে কোথাও এই সেকশন 3টা সহ সিআরপিসির এর কোনো ধারাতেই ম্যাজিস্ট্রেট আদালতে যুক্তিতর্ক শুনানির কোনো বিধান উল্লেখ করা নাই। দায়রা জজ আদালতে যুক্তিতর্কর বিষয়ে বলা আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে যুক্তিতর্ক কত ধারায় করতে হবে এটা কিন্তু উল্লেখ করা নাই। তাহলে এটা একটা বিশেষ জ্ঞান আপনাদের জানতে হবে, 3টা সেকশনে জানা যাবে। তাহলে এই টাইপের যদি প্রশ্ন আসে, তাহলে ঘ হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু। তার মানে 90% ঘ উত্তর হওয়ার সম্ভাবনা আছে, কোনোটি নয় বা উভয় এরকম। এর দেখেন আরেকটি প্রশ্ন, ক ও খ উভয় সঠিক। এখানে দেখেন সবগুলো সঠিক। তারপরে এখানে দেখেন আপিল ও রিভিউ উভয় করতে পারবে। এখানে দেখেন নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে, অর্থাৎ ঘ সঠিক। তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের প্রশ্ন যদি প্যাটার্ন আপনি খুঁজে পান, যদি কমন পান তো পেলেন, যদি না পান তাহলে ঘ যদি করে দেন, উত্তর হওয়ার সম্ভাবনা কিন্তু 80% প্লাস। তাহলে এই প্যাটার্ন গুলো দেখার পরে, আচ্ছা, এই প্যাটার্নের প্রশ্নের 4টি অপশনে সতর্কভাবে সম্পূর্ণ না পড়লে উত্তর ভুল হতে পারে। তাহলে কি করতে হবে? পরামর্শটা হচ্ছে এই, সঠিকভাবে উত্তর করার জন্য প্রশ্ন অপশনগুলো সতর্কভাবে সম্পূর্ণ পড়তে হবে, আপনাকে সবটুকুই পড়তে হবে। প্রশ্ন পুরোটা শেষ করবেন এবং অপশন 4টি পড়বেন, তারপরে বুঝে উত্তর করবেন। বুঝে উত্তর না করলে কিন্তু ভুল হতে পারে। তারপরে একটু আমি টেকনিক শিখিয়ে দিলাম যে উত্তর হওয়ার সম্ভাবনা বেশি হয় এই ধরনের প্রশ্নে। তাহলে এই প্যাটার্ন, 8 প্রকারের প্যাটার্ন আপনাদেরকে শিখিয়ে দিয়ে কি লাভ হবে আপনাদের? এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার সময় উপরোক্ত প্যাটার্ন বিবেচনায় রাখতে হবে। মানে বোঝার চেষ্টা করতে হবে কোন প্যাটার্ন থেকে প্রশ্নটা এসেছে, কোন ধারা হতে কেমন প্রশ্ন আসতে পারে তা ধারণা করা সম্ভব হবে। উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে প্রশ্নের উৎস, মানে কোথা থেকে প্রশ্ন আসে, অ্যাকচুয়ালি কোন ধারা থেকে আসে, কোন আইনের, এবং প্রশ্ন অপশন তৈরির কৌশল সম্পর্কে আগে থেকে সচেতন হতে পারবেন। অর্থাৎ প্রশ্নকর্তারা কোথা থেকে প্রশ্ন করে এটা আপনি ধরে ফেলতে পারবেন। এমসিকিউ প্রশ্নের উত্তর করার পূর্বে উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার মানে নেগেটিভ মার্কিং কম হলে পাশের সম্ভাবনা বেড়ে যাবে। কোন প্যাটার্ন হতে প্রশ্ন এসেছে তা উপলব্ধি করতে পারলে উত্তর করা কিন্তু সহজ হবে। কারণ প্যাটার্ন ধরতে পারলে আপনার উত্তর করার একটা সিস্টেমেটিক বা সাইন্টিফিক আপনি ওয়ে খুঁজে পাবেন। সর্বোপরি উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা সহ বেশি বেশি অধ্যয়ন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কারণ আপনি প্যাটার্ন বুঝেন। তার মানে আপনি জানেন যে 7টি আইন থেকে প্রশ্ন আসে, এবং দেওয়ানি আদালত আইন, এটাকে যদি ধরি 3-4টা আমরা সেকশন পড়বো, 8টি আইন থেকে প্রশ্ন আসবে। এবং কোন সেকশন থেকে কিভাবে প্রশ্ন আসবে আমি তো আপনাদেরকে এই নোটে একটি সাজেশন দিয়েছি, ফাইনাল টাচ নোটে আরো শর্ট সাজেশন দিয়ে দিব। তখন আপনারা বুঝতে পারবেন কোথা থেকে প্রশ্ন আসবে, আপনাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, ফলে আপনাদের কিন্তু সফলতা আসার সম্ভাবনাও বেড়ে যাবে। তো আজকের ক্লাসে এতটুকু আলোচনা করলাম, প্রথমে আপনাদের প্যাটার্ন বিশ্লেষণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিলাম। এখন আর 4 মিনিট ক্লাস হবে, প্রশ্নোত্তর পর্ব চলবে। কেউ যদি প্রশ্ন করতে চান, রেজ হ্যান্ড অপশন চালু করে আপনারা হাত উত্তোলন করেন। আমি এই মুহূর্তে সবার লাইনে আসার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, যারা কথা বলতে চাচ্ছেন একে একে লাইন অন করে কথা বলতে পারবেন, রেজ হ্যান্ড করার আর দরকার হবে না। আমি সবার লাইন অন করার সুযোগ করে দিয়েছি। প্রথমেই কথা বলেন রনুফা খাতুন, আপনি হাত উত্তোলন করেছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটি কেমন লাগলো বলেন? স্যার মোটামুটি সবগুলো আমি বুঝতে পারছি। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি বিগত তো আপনার হচ্ছে যে কিছু সাজেশন পেয়েছিলাম। আমি হচ্ছে যে
25শে এপ্রিলে আমি পরীক্ষা দিচ্ছি প্রথম বার কাউন্সিলের, ওটা আমার ফার্স্ট পরীক্ষা। তো আমি পরীক্ষার 15 দিন আগে আপনার কাছ থেকে সাজেশন পেয়েছিলাম। তো ওটা আমি মানে 1 মাস ফুল পড়তে পারিনি, যেহেতু আপনার সাজেশনটা আমি পরে পাইছিলাম, কিছু ভিডিওটা আমি পাইছিলাম। তো আমি পরে স্যার 46টা কারেক্ট করতে পারছিলাম, আর কিছুটা আমার হয়তো মনে রাখতে পারছিলাম না, যে কারণে আপনার এই শীট সম্পর্কে আমার একটু ধারণা আছে। তো যাই হোক স্যার, আমার মোটামুটি সবটাই ভালো লেগেছে, আর এবং আরো ভবিষ্যতে যদি আমি নিয়মিত ক্লাস করি আমার জন্য খুব উপকার হবে। আমার এখানে স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি প্রথম থেকে যে প্যাটার্ন গুলো দেখালেন এর মধ্যে স্যার বিয়ার একটা কি, এটা আমি একটু জানতে চাচ্ছি, এই বিষয়টা আমার আচ্ছা, কাছে নতুন মনে হলো। বেয়ার এক শব্দ হচ্ছে মানে বেয়ার শব্দের অর্থ শুধু অনলি অ্যাক্ট, মানে শুধু আইন, 7টা আইন আপনার। যেমন আমি বই দেখাচ্ছি, এটা ফৌজদারি কার্যবিধি, বই দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে? জি স্যার। হ্যাঁ, এটা একটা মোটা বই, ফৌজদারি কার্যবিধি। তো এখানে দেখবেন আইন আছে, প্লাস এখানে আলোচনাও আছে। কিন্তু কিছু কিছু ছোট বই আছে, হ্যাঁ, যেমন এগুলো ছোট বই, এখানে শুধু বেয়ার অ্যাক্ট আছে, মানে আলোচনা নাই। বেয়ার অ্যাক্ট বলতে আইন, শুধু অনলি আইনটাকে বেয়ার অ্যাক্ট বলা হয়। ও, জি স্যার, বুঝতে জি, পারছেন? থ্যাংক ইউ স্যার। মানে শুধু জি। আইনটুকুকে বেয়ার অ্যাক্ট বলা হয়, আলোচনা বেয়ার অ্যাক্টের অংশ না। তো এই বেয়ার অ্যাক্ট শব্দটা ঠিক আছে স্যার, শুনবেন ধন্যবাদ। সবসময়। ধন্যবাদ। আপনার ছোটখাটো প্রশ্ন যদি থাকে অবশ্যই প্রশ্ন করবেন, লজ্জার কোনো কিছু নেই, শিখতে আসছেন এখানে। ঠিক আছে? জি স্যার, জি। জি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে লাস্ট আছেন গোলাম মোস্তফা ভাই, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন কোনো প্রশ্ন আছে কিনা। আমি স্যার আপনার ভিডিওগুলি দেখি। তো গত পরীক্ষায় আমি অ্যাটেন্ড করছিলাম, বাট আনফরচুনেটলি আমি কোয়ালিফাই করি নাই। আমি আপনার ভিডিওগুলি দেখেছি এবং নোটগুলি নিয়েছিলাম 1 মাস আগে। তো মনে আরো হয়েছে না হেল্পফুল হবে। আরো আগে হতো। না, আমি তো জব করি আসলে, ওই সময় পাই নাই, বা দিচ্ছি করে ওই টাইমটা পাস হয়ে গেল। তো এবার চিন্তা করতেছি যে ডু অর ডাই, যেভাবে হোক আমাকে পার হয়ে যাইতে হবে। তো যার কারণে প্রথম থেকে শুরু করলাম, তাও আনফরচুনেটলি একটা ক্লাস মিস করে ফেলছি। এখন স্যার, আচ্ছা, হ্যালো। আপনার আহ, কথা বলা অবস্থায় অন্যরা কেউ কথা বলবেন না, কথা শেষ করুক, আমি যার নাম উচ্চারণ করব তিনি কথা বলবেন। আচ্ছা, আমি আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লাসটা রেকর্ড হয়েছে, যে ক্লাসটা আপনার মিস হয়েছে, হ্যাঁ, জি স্যার। এটা ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো স্যার আরেকটু আপনার কথা কথা প্রশ্ন ছিল, বলেন। আরেকটু স্যার রিকোয়েস্ট ছিল স্যার। বলেন। সেটা হচ্ছে যে আমরা তো এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন এমসিকিউ কোয়ালিফাই করার পরে তো সময় থাকে, তো খুব স্বল্প সময় থাকে। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। যারা প্রশ্ন করতে চাচ্ছিলেন, হ্যাঁ, যারা প্রশ্ন করতে চাচ্ছিলেন তাদের জন্য আবার একটু ক্লাস হচ্ছে। চাইলে প্রশ্ন করতে পারেন যে কার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, স্বপ্ন আপু, বলেন ক্লাস বোঝা যাচ্ছে কিনা। স্বপ্ন আপু, মাইক অন করা শিখালাম গতদিনে, এখন মাইকটা অন করেন, দেখেন নিচে বাম দিকে আছে স্পিকার লাগানো মাইক, সে মাইকটা অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছেন ক্লাস? জি জি, বুঝতে পারছি। আমার প্রচন্ড জ্বরের ভিতরে ক্লাস করতেছি, কাল থেকে শুরু হয়েছে। ওকে, ভালো আছেন? আ- হ্যাঁ, বর্ষা, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো সবাই সাবধানে থাকবেন। ঠিক আছে, তাহলে আপনাকে আর কষ্ট না দিই। ভিডিওটা রাত্রে অথবা কালকে সকালেই পেয়ে যাবেন, ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? ভিডিওর ইউটিউবে? লিংক গ্রুপে, ইউটিউবের ভিডিও দেওয়া হবে এবং লিংকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। জাস্ট গ্রুপে ওই লিংকে টাচ করলে আপনি ভিডিও দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে লিংক আপনাদের, জি জি জি। সেই লিংকটা হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেওয়া হবে, মানে সবকিছু গ্রুপেই পাবেন, কোথাও খুঁজতে হবে না আপনাদের। আহ, আচ্ছা, দেওয়ান ভাই, ক্লাস বোঝা যাচ্ছে? দেওয়ান ভাই, মাইক অন করা শিখেছি কতদিন, নিচে বাম দিকে, না আপনার ক্যামেরা অন হয়েছে, মাইক অন হয়নি।
একেবারে শেষে বাম দিকে দেখবেন মাইক্রোফোন আঁকানো আছে, মিউট আনমিউট। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এবার আপনাকে শুনতে পাচ্ছি, বলেন ক্লাস বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, ক্লাস অনেক সুন্দর লাগছে স্যার। কিন্তু স্যার একটা কথা কি, ওই আপু যে প্রশ্নটা করলো ওই যে বেয়ার অ্যাক্টের ব্যাপারে, হুম হুম। তো বেয়ার এক আমি মানে স্যার মূল আইন। হুম, শুধু বলেন। মূল আইন, কোনো উদাহরণ বা কেস এগুলা নাই না? না না, বেয়ার এককে শুধু আইন মানে অ্যাক্ট, যেমন পেনাল কোড, তারপরে লিমিটেশন অ্যাক্ট, মূল আইনে যতটুকু আছে সেটাকে বিআর অ্যাক্ট বলে। বিআর অ্যাক্ট মানে অনলি বা শুধু আইন, মূল আইনটুকু, এর সাথে কোনো আলোচনা বা কেস রেফারেন্স কোনো কিছু থাকবে না, সেটাকে বিআর অ্যাক্ট বলে। আচ্ছা স্যার, আমি আপনার দুইটা বই দেখাইছেন না আপুরে, হুম হুম ফৌজদারি কার্যবিধি আর একটা দেখাইছেন ছোট্ট বই বিয়ার অ্যাক্ট। হুম হুম, তো আমি, আমার কাছে এই বড় বইগুলো আছে যেমন পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি হুম, কার্যবিধি, এই বইগুলো আমার হ্যাঁ কাছে আছে। আমি মনে হ্যাঁ। করছিলাম যে এটা দিয়ে বিয়ার অ্যাক্ট বলে। আপনি আবারও আপনি এই এই যে বড় বই, হ্যাঁ, এই বড় বইয়ের মধ্যেও তো বিআর একটা আছে, কিন্তু বিআর একটার সাথে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আর এর মধ্যে শুধু বিআর একটা আছে, সেটা বোঝাতেই আমি এই দুইটা বই দেখেছি। এইটাকে শুধু বেয়ার একটি বলে কারণ এর মধ্যে বেয়ার এক ছাড়া অন্য কিচ্ছু নাই। আর এর মধ্যে তো অবভিয়াসলি বেয়ার একটা আছেই, তার সাথে আরো অনেক কিছু আছে। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার। এখন আমার বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার। আমি এতদিন পর্যন্ত বিয়ার অ্যাক্ট কি জিনিসটা বুঝি নাই স্যার, সত্যি এই কথা। তো প্রশ্ন করলেন, ছোট ছোট বিষয়গুলো জেনে নেবেন অনেকের। আমি বেয়ার এক শব্দটাও তো আমি অনেক পরে শুনেছি, তাতে সমস্যা কি? অনেক শব্দের সাথে আপনার অপরিচিত থাকতেই পারে। তো হ্যালো। আর কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, স্বপ্ন আপু বলেন। জি, বলতেছি যে বিয়ার অ্যাক্ট শুধু মূল আইন, আর শুধু এটার মূল সাথে আইনটুকুই। হ্যাঁ, ধারা, তারপরে বিধি, আদেশ, এগুলো না। ওগুলোই তো বিয়ার অ্যাক্ট, ওগুলোই তো মূল আইন। ওগুলা ছাড়া আবার আইনের কিছু থাকবে? ধারাতে যে কথাগুলো লেখা থাকে সেগুলোই তো আইন, সেগুলোই তো বিয়ার অ্যাক্ট। ধারার বাইরে গিয়ে আবার কি থাকলো? ওই যে বিধি, তারপরে হ্যাঁ বিধি থাকে, মনে করেন এগুলো। কিছু কিছু আইনে পেনাল কোড, এখানে শুধু ধারা থাকে, অন্য কিছু থাকে না। আর জি, সিপিসি বা দেওয়ানি কার্যবিধি, এখানে ধারাও থাকে, আবার আদেশ বিধিও থাকে। হ্যাঁ, আবার বার কাউন্সিল অংশে অনুচ্ছেদ থাকে, আর্টিকেল, জি, জি। তারপরে রুল থাকে বা বিধি থাকে, ক্যাননস থাকে। যখন ওই আইনগুলো পড়বো তখন বুঝতে পারবেন, মানে মূল আইনটুকুকেই বিআর অ্যাক্ট বলে। আপাতত এতটুকুই মনে রাখেন। আহ, আপাতত এটুকু ঠিক। মনে রাখি, পরে আবার আর এই যে প্যাঁচ লাগে যাবে। হ্যাঁ, এখানে আমি 8 প্রকারের প্যাটার্ন বুঝালাম। দেখেন, 8 প্রকারের প্যাটার্ন শেখানোর পরে আমার স্টুডেন্ট যারা রিসেন্টলি বার কাউন্সিলে পরীক্ষা দিয়েছে 25 এপ্রিল, তারা কিন্তু খুব উপকৃত হয়েছে এই নোটটা পাওয়ার পরে। এটা কিন্তু আমিও তো ফাইনাল টাচ। দিয়েছিলাম কিন্তু তো এটা ফাইনাল টাচ নোটের একটা অংশ, আমি এই নোটে হ্যাঁ, ইনক্লুড করে দিয়েছি। আগের আগের যে মূল নোট সেই নোটে এটা ছিল না, এটা ফাইনাল টাচ নোটের অংশ। সবাইকে শেষের দিকে পড়াই, আমি এবার শুরুতে এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। এটা মাথায় রেখে আপনারা পড়তে পারবেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা বিষয়। তো আশা করি কারো প্রশ্ন থাকলে আপনারা মেসেজ করবেন। আমি আর লাইভ ক্লাস দীর্ঘায়িত না করি, সবার আচ্ছা। সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।